অন্ন বস্ত্র বাসস্থানের লড়াই চলছে, তখন মানুষের কাগজের পিছনে ছোটানো হচ্ছে, এটা অমানবিক সিদ্ধান্ত। কিন্তু সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি নাগরিকের উপরে চাপিয়ে দিয়েছেন। আমরা দেশের সংখ্যালঘু অর্থাৎ দুর্বল জনগোষ্ঠী, ফলে আমরা, আমাদের কাগজ আছে, আমরা এদেশের ভূমিপুত্র, আমরা কাগজ দিয়ে এসআইআরে নিজের মাধ্যমে যে ভোটার তালিকা, সেই তালিকায় আমাদের নিজেদের নামটা আমরা স্থায়ীভাবে রাখার চেষ্টা করব। অর্ধেকটা নেতা হচ্ছে অনুপ্রবেশকারী, অবৈধভাবে তারা ভারতে ঢুকেছেন, চুরি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন, এবং তারা জনপ্রতিনিধিও পর্যন্ত হয়েছেন, এবং তারা এত দেশপ্রেমিক যে বাংলাদেশি নাগরিককে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীও বানিয়েছেন, নিশীথ প্রামাণিক যার নাম। এই ধরনের অপকর্মের যে চেষ্টা বিজেপি করছে, মনে করছে মুসলমানদের জব্দ করব। আমরা এসআইআরকে মেনে নিয়ে এখন বিজেপির বিরুদ্ধে যে লড়াই এবং সংঘাত লাগাতে পেরেছি, এবং বিজেপি মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত হিসাবে যেটা সমাজে খাওয়াতে চেয়েছিল, সেটা এখন বুমেরাং হয়েছে। আমরা খুশি, আনন্দিত। এখন তো যারা রাজনীতি করে তারা তো উন্নয়নের জন্য করে না, তারা কুকুর মরলেও পলিটিক্স করে। একটা কোনো রোগ এলে বা একটা কোথাও বাজ পড়লেও তারা সেটাকে সাম্প্রদায়িকীকরণ করার চেষ্টা করে। এটা তাদের সংকীর্ণতা, শিক্ষার সংকীর্ণতা, তাদের নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি আর শিক্ষার সংকীর্ণতার মধ্যে দিয়ে চলে বিহারে তারা মার খাচ্ছে। গোটা দেশে বিজেপি বলে পরিচয় দিতে খুব তাড়াতাড়ি এরকম একটা পরিস্থিতি আসবে যে মানুষ লজ্জা পাবে। তার জন্যে দায়ী থাকবে বঙ্গ বিজেপি এবং দেশের ফ্যাসিবাদী অশুভ শক্তি, যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু আচ্ছে দিন নয়, স্বাধীনতার পরে এটা হচ্ছে সব থেকে খারাপ দিন ভারতবর্ষের, শুধু মুসলমানদের কাছে নয়, দেশের 100% মানুষের কাছে। মোদি যা বলেন দিদি তা করেন, কিন্তু সবসময় যে সাবলীল রাস্তায় করেন এমনটা নয়। অনেক নাটক, অভিনয় অনেক কিছুর পরেই হয়, এক্ষেত্রেও তাই। ওয়াকফ নিয়ে যা হয়েছে সবটাই মুসলমানদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আপিল রেখেছিল, তারা পার্লামেন্টে এ নিয়ে লড়াই করেছে। কিন্তু রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব আছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে পশ্চিমবাংলায় আমি ওইসব আইন কার্যকরী করব না, কিন্তু সেটা মৌখিকভাবে বলেছেন। তিনি সেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দপ্তরকে চিঠি দিয়ে বলেননি যে আমরা পোর্টালে নাম নথিভুক্ত করব না, বরং তারা ঘুরপথে পিছনের দরজা দিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করানোর চেষ্টাও করছে। আমরা মজবুরান, আমরা আবার বলছি, আমরা সংখ্যায় কম, আমরা অসহায়, আমরা সংখ্যালঘু, আমরা তাই দেশের আইন বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে আমাদের সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যাতে বাঁচানো যায় তার মরণপণ লড়াই চলছে। সব মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে, এবং কিভাবে এগোনো যাবে, কিভাবে বাঁচানো যাবে তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এটা সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে যেমন মামলাটি চলছে, চূড়ান্ত রায় হয়নি, দেশ জুড়ে আন্দোলনও চলছে, এই একইভাবে যখন আন্দোলনও চলবে, আবার আদালতে আইনের দ্বারস্থ হয়েও সেখানেও সওয়াল জবাব চলছে। আমরা আশা করি ন্যায় বিচার পাব। আমরা মসজিদের যারা কর্মকর্তা, আমরা যারা মুসলমান, আমরা বাড়তি কোনো সুবিধা চাইনি। হিন্দু ভাইরা তারা মন্দিরের ক্ষেত্রে যে আইন ভোগ করেন, তাদের শ্মশানের ক্ষেত্রে যে আইনগুলো তারা ভোগ করেন, আমরা চেয়েছি আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ সেই একই আইন মোতাবেক চলুক। কিন্তু মোদি বলেন এক দেশে এক দেশে দুরকম আইন মানব না,
মোদি আজকের এক দেশে দুরকম আইন করছেন। মুসলমানদের ধর্মীয় স্থানের জন্য একরকম আইন, হিন্দুদের ধর্মীয় স্থানের জন্য আর এক রকম আইন। নরেন্দ্র মোদীর এই দ্বিচারিতার আমরা তীব্র নিন্দা করছি। আন্দোলন চলবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সর্বভারতীয় স্তরে দিল্লিতে একটি আন্দোলনের ডাক দিয়েছেন, সেটাও খুব শীঘ্রই আপনাদের সামনে আনা হবে। যে কোনো প্রকারে নয়, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষ যারা সমালোচনা করেন তাদের জানাতে চাই যে ব্রিগেডের সমাবেশ করার জন্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত, মিলিটারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। শনিবারে সভা হবে, ঠিক তার আগের সোমবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুমতি পোস্টপন্ড করেছেন। মঙ্গলবারের দিন কলকাতা হাইকোর্টে গিয়েছি, আপনারা সেখানে উপস্থিত ছিলেন। বুধবারে হিয়ারিং হয়নি, বৃহস্পতিবারে হাইকোর্ট বলেছেন এখনই সভা করা যাবে না। আমরা হাইকোর্টের রায় মেনে নিতে বাধ্য হয়েছি, সরকারের রায় নয়, পুলিশের নির্দেশকে আমরা নয়, আমরা কিন্তু কোর্টের নির্দেশকে মেনে বাধ্য হয়ে আমরা সেদিন ব্রিগেডের সমাবেশ থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। প্রচেষ্টা চলছে, একাধিকবার বলেছি 2026-25 আমরা ব্রিগেড সমাবেশ করব, আমরা লেগে আছি। তারপরেও একাধিকবার আমরা অনুমতির জন্যে আমরা চিঠি দিয়েছি, সে চিঠি আবার তারা ফেরত দিয়েছেন পারমিশন না দিয়ে। লেগে আছি, পারমিশন নিয়ে আপনাদের সামনে বসবো ইনশাল্লাহ। আমি প্রথমেই শতবর্ষ প্রাচীন ফুরফুরা শরীফের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ত উলামা বাংলার পক্ষ থেকে আমি প্রথমে আমার প্রেস বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো। তার সাথে সাথে রাজ্যবাসীকে আমি অবগত করতে চাইছি, এসআইআরকে কেন্দ্র করে সারা দেশে আমার রাজ্যে একটা চরম অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ খুব আতঙ্কে ভুগছে। এই আতঙ্কে ভোগানোর পেছনে রাজনৈতিক দলের নেতাদের একটা বিরাট চক্রান্ত আছে বলে মনে করি। কারণ এই এসআইআর ইতিপূর্বে আগেও হয়েছে। যারা ভারতবর্ষের নাগরিক আমরা, যারা এখানে দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে বসবাস করছি, তাদের বসবাস করার যে নথিপত্র আমাদের সকলেরই আছে। এমনিতে ভোটার তালিকায় যাদের 2002 সালে যাদের নাম আছে, তাদের ক্ষেত্রে তো এসআইআরের যা নিয়মকানুন, সেক্ষেত্রে তারা তার থেকে অটোমেটিকই পরিত্রাণ পাবে। এবং বর্তমান যাদের নাম 2002-এর ভোটার তালিকা নেই, তার বাবা, তার দাদা, তার কাকা, তার চাচা, তাদের নাম থাকলেও তারা কিন্তু এখানকার নাগরিক হিসাবেই প্রমাণিত হবে। আমি রাজ্যের সমস্ত মানুষকে অনুরোধ করব আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের কাছে যা নথিপত্র আছে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস পেপার, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, দলিল টলিল, অন্যান্য যা কিছু এত বছর ধরে আমরা যে বাস করছি, আমাদের বাবা, দাদা, আব্বা, দাদু, চাচা, কাকা যারা বাস করছে, তাদের নিশ্চয়ই না কিছু নথিপত্র আছে। সেই নথিপত্রগুলো আপনারা সংগ্রহ করুন। আর আমি জমিয়ত উলামা বাংলার রাজ্য সম্পাদক হিসাবে আমার রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার যারা কর্মী আছে, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা লোকাল এলাকায় সাধারণ মানুষের কাছে এই তথ্যটা তুলে ধরুন, তাদের পাশে থাকুন। তারা যে সমস্ত কাগজপত্র একসঙ্গে করতে চাইছে, যেগুলো পাচ্ছে না, সেগুলো তাদেরকে একত্রিত করে দিন। কারণ অনেক আমাদের রাজ্যের অনেক সাধারণ মানুষ আছে যারা এই সমস্ত ডকুমেন্টারি কাগজপত্র সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। তাই আমি অনুরোধ করব, এগুলো আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্স হয়, প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি হয়। হিন্দু মুসলিম সব ধর্মের সব বর্ণের মানুষকে অনুরোধ করব, এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। যারা দীর্ঘদিন ধরে এখানে বাস করছেন, আমার বাপ দাদু যারা বাস করছে, তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেবার ক্ষমতা এসআইআর নেই। কিন্তু এসআইআরকে মাধ্যমে আপনি নাগরিকত্বার প্রমাণ দিতে গেলে আপনার কাগজপত্রগুলো ঠিক করতে হবে। তো মানে আতঙ্কে না ভুগে যে যার কাগজপত্র, ডকুমেন্টস, পেপার যত রকম আছে সেগুলো সংগ্রহ করুন। এবং সারা রাজ্যের বিভিন্ন থানায় আমাদের জমিয়ত উলামা বাংলার যে সমস্ত কর্মীরা আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও শুধু আমরা নয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ সকলেই চেষ্টা করছে। এটা আমাদের একটা বাঁচার লড়াই, এটা আমাদের একটা সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রাখার লড়াই, এটা গণতান্ত্রিক পদ্ধতিকে অক্ষুণ্ণ রাখার লড়াই। তাই এখানে সবাই কিন্তু যে যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছেন। কিন্তু আমার বৃহত্তর সংগঠন জমিয়তের পক্ষ থেকে এই নির্দেশিকা আমি সমস্ত রাজ্যের থানা কর্মীদেরকে দিচ্ছি। সাধারণ মানুষের কাছে আবার অনুরোধ করছি, আপনারা আপনাদের যা ডকুমেন্টস পেপার আছে সেগুলো একত্রিত করে একটা করে ফাইল করুন। প্রত্যেকের ব্যক্তিগত পার্সোনালি একটা করে ফাইল তৈরি করুন এবং সেই ফাইলটা
এবং এসআইআর করার পরে আপনি আরও 1 মাস সুযোগ পাবেন। আপনার যদি ভুল থাকে, নাম না থাকে, ভুল সংশোধন করার, নাম নথিভুক্ত করার, তার জন্য আপনি সময় পাবেন। এবং যারা আসবে অফিসার, তাদের থেকে তারা বাধ্য হবে আপনার থেকে ডকুমেন্ট তৈরি করার। তারা একবার ফিরে গেলে হবে না। মন্দির নিয়ে রাজনীতি, মসজিদ নিয়ে রাজনীতি, গির্জা নিয়ে রাজনীতি। সাধারণ রাজনৈতিক নেতাদের একটা কাজই হচ্ছে একটা অংশে সাধারণ মানুষকে বিচলিত করে রাখা। এই ধরুন ওয়াকাব নিয়ে চলছিল, ওয়াকাব নিয়ে সম্পত্তি সরকারের পক্ষে চলে যাচ্ছিল, সারা রাজ্যব্যাপী আন্দোলন হলো। ঠিক সেইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আই লাভ মোহাম্মদ ইসলাম এসে গেল। সেইটাকে এই আমার মানুষের মোটিভেটটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখন এসআইআরকে আতঙ্ক তুলে দিচ্ছে। এসআইআর কি আমাদের দেশে হয়নি? আমি তো দেশের নাগরিক, আমার তো নাগরিকতার প্রমাণ আছে। আমি সঠিক প্রমাণ দেবো, আমি প্রমাণ দিতে পারলে আমার কে হাঁটি দেবে এখানে? কিন্তু এটা আপনি যেটা বলছেন ঠিকই, একটা এগুলো হচ্ছে রাজনৈতিক একটা বর্তমান সময়ে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলরা একটা অস্থিরতা করে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় বসবে, কিন্তু তাদের কাজই হচ্ছে সাধারণ মানুষকে বিব্রত করা। সাধারণ মানুষের ভালো চাইছে না। হাজার হাজার বেকার ছেলে, লক্ষ লক্ষ বেকার ছেলে, শিক্ষা দীক্ষা পিছিয়ে যাচ্ছে। এখানে কোনো সরকারের ভূমিকা নেই। অথচ এসআইআর করে তুমি নাগরিকত্ব থাকবে কিনা, দেশের নাগরিক হবে কিনা, এই প্রশ্ন তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী তখন চেষ্টা করেছিলেন যে কোনোভাবে হোক আটকানো হবে, আইন দিয়ে হোক, সুপ্রিম কোর্ট দিয়ে হোক আটকাতে হবে। কিন্তু আমাদের দেশে সবটাই তো সুপ্রিম কোর্ট শেষ কথা। দেশ কেন্দ্রীয় সরকার যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছিল যে আমি চেষ্টা করবো এখানে স্যার না হবার। কিন্তু এটা শুধু রাজ্যের সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত তো কেন্দ্রের কমিশনারের। সেই সিদ্ধান্তটাকে তাকে ভায়োলেট করার এখন সুযোগ নেই। কিন্তু এখন তার দায়িত্ব হচ্ছে তার রাজ্যের মানুষদেরকে আরও সহযোগিতা করা, তার রাজ্যের প্রত্যেকটা নাগরিকের নাগরিকত্ব যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য সরকারিভাবেও সাহায্য, সহযোগিতা, বিভিন্ন ক্যাম্প করার জন্য আমি আবেদন করব, অনুরোধ করব। সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামা বাংলা, ফুরফুরা শরীফ।